সামনেই রয়েছে বিধানসভা ভোট, আর বিধানসভা ভোটের আগে খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল একেবারে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছেন। ঠিক একই রকম ভাবে ঘর গোছাতে শুরু করে দিয়েছেন নওশাদ সিদ্দিকীও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা বলছি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথা। নওশাদ সিদ্দিকী এবার চিঠি লিখেছেন বামেদেরকে, অর্থাৎ তিনি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ঠিক 2021-এর বিধানসভা ভোটের আগে যেভাবে বামেদের সঙ্গে একটা বোঝাপড়া হয়েছিল নওশাদ সিদ্দিকীর, তাহলে কি এবারও সেই রকমই একটা বোঝাপড়া বা জোটের পথে হাঁটতে চান নওশাদ সিদ্দিকী? কারণ একটা গোপন চিঠি ইতিমধ্যেই তিনি বামেদেরকে দিয়েছেন, তার কারণ তাকে জিততে হবে ভাঙড়ে। নওশাদ সিদ্দিকী তিনি আইএসএফের বিধায়ক একাধারে, এবং তার পাশাপাশি তার আরও একটা পরিচয় রয়েছে, তিনি ফুরফুরা শরীফের পীরজাদা। কিন্তু তারপরেও সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে তাহলে কি বামেদের এই হাত তিনি আবার ধরতে চলেছেন? ভাঙড়ের বুকে কি তাহলে এবার নতুন একটা রাজনৈতিক সমীকরণ দেখা যেতে পারে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, রয়েছেন কৌশিক দাস। কি সমীকরণ, কি সম্পর্ক গড়ে উঠতে পারে? এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ সাহা, আমাদের আরেক প্রতিনিধি। আমি শুরুতে একটু কৌশিকদার কাছে যাব, শুরুতেই চিঠিটার বিষয়ে একটু জানবো। নওশাদ সিদ্দিকী বামেদেরকে যে চিঠিটা লিখেছেন আলিমুদ্দিন স্ট্রিটের উদ্দেশ্যে, কি লেখা হয়েছে সেই চিঠিতে, এবং এখনো পর্যন্ত কোনো উত্তর কি আলিমুদ্দিন স্ট্রিট থেকে এসেছে? দেখো, গত মঙ্গলবার দিন, মানে আজকে হচ্ছে বুধবার, গত শনিবার দিন চিঠিটি লেখা হয়েছে এবং সোমবার রাতে চিঠিটি পৌঁছেছে আলিমুদ্দিন মুজফ্ফর আহমেদ ভবনে। সেখানে চিঠিতে অ্যাড্রেস করা হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। অশীতিপর বৃদ্ধ, তিনি খুব অসুস্থ এই মুহূর্তে, যদিও স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যেই তিনি রয়েছেন। বিমানদা কিন্তু এখনও পর্যন্ত কোনো চিঠির উত্তর দেননি। সেটা পরে বামফ্রন্টের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক বসবে, সেখানে সিদ্ধান্ত হবে যে আসন্ন বিধানসভা নির্বাচনের 26 সালের বিধানসভা নির্বাচনে আইএসএফকে সঙ্গে নিয়ে লড়া হবে, নাকি বামেদের যে পুরনো একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে আইএসএফকে নিয়ে, সেটাকেই পুনরায় আবার সমালোচনা করা হবে, বা সেটাকেই একবার মনে করিয়ে দেওয়া হবে যে এই আইএসএফ, এই নওশাদ সিদ্দিকী রাত 10টা পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিটে বসেছিলেন। বিমান বসু কোনো নিদান দেন কিনা আইএসএফের সঙ্গে, মানে আসল সমঝোতা নিয়ে। কিন্তু সেই সময় দেখা গেছিল যে একদম বিমান বসুর কাছে গিয়ে নওশাদ সিদ্দিকী ধর্ণা দিয়ে বসেছিল যে যদি আইএসএফকে সঙ্গে নেয় বাম কংগ্রেস, তাহলে বিধানসভা নির্বাচনের ফলাফল ভালো হতে পারে। অতীতে 21 সালে 2026 সেটা করবে কিনা চিঠি তো পেয়েছে আলিমুদ্দিন, কিন্তু তারা কিন্তু এখনও কিচ্ছু জানায়নি। পরবর্তী রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হবে, সেখানে সিপিআইএমের রাজ্য সম্পাদক থাকবে, বাম যে দলগুলো রয়েছে শরিক দলগুলো তাদের সম্পাদকরা থাকবে, সিপিআইয়ের স্বপন ম্যানেজমেন্ট প্রত্যেকেই থাকবে। তারপরে সিদ্ধান্ত হবে আদৌ 2026 সালের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস কি জোটবদ্ধভাবে লড়বে। কারণ তুমি জানো ইতিমধ্যে একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা কংগ্রেস কিন্তু চাইছে নিজেদের শক্তি দেখানোর জন্যে, কারো হাত নয়, 294টি আসনে তারা প্রার্থী দিতে চাইছে। সেখানে তাহলে আইএসএফের ভবিষ্যৎ কী হবে? এরকম নানান সমীকরণ ভাসছে, নানান রকম জল্পনা ভাসছে। কৌশিক, এখানে দাঁড়িয়ে ঠিক 2021-এ যেভাবে একটা সমীকরণ আমরা দেখেছিলাম নওশাদ সিদ্দিকীর সঙ্গে বামেদের, তারপরে এই যে 2021-এর পর 2025 পর্যন্ত কিন্তু সেইভাবে একসঙ্গে কোনো সভা বলো বা একসঙ্গে কোনো কাজে বলো বা কোনো জায়গাতেই কিন্তু দেখা যায়নি। সেই কারণেই কি বিমান বসু এখনো পর্যন্ত আগ্রহটা দেখাচ্ছেন না? না, শেষ যে ব্রিগেড সমাবেশ হয়েছিল 2021 সালের পরে বামফ্রন্টের, সেখানে নওশাদ সিদ্দিকী এসেছিলেন এবং আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মূল বিষয় হচ্ছে পুরনো অভিজ্ঞতা, যেটা আমার মনে হয় অতীতেও কিন্তু এই নওশাদ সিদ্দিকী জোট করার পরে যখন তিনি জিতে গেলেন বাম কংগ্রেসের সমর্থন নিয়ে, এই সমর্থনটা কীরকম ছিল? একদম নিঃশর্ত সমর্থন। যেখানে কোনো প্রার্থী নেই বাম কংগ্রেসের, সেখানে নওশাদ সিদ্দিকীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। সেই নওশাদ সিদ্দিকী জিতে যাওয়ার পরে কিন্তু আলিমুদ্দিন মুখ হননি। এটাও কিন্তু একটা বাম কংগ্রেসের যারা রয়েছেন শীর্ষ নেতৃত্বে রাজ্যের, তারাও কিন্তু এই বিষয়টিকে মনে করছেন। এখন দেখো, তারা দীর্ঘদিনের রাজনীতিবিদ, তারা চারিদিকে চিন্তাভাবনার সিদ্ধান্ত নিয়েই কিন্তু চিঠির উত্তর দেবে। যদিও যেটা বোঝা যাচ্ছে ভাঙড় সিটটিতে জিততে মরিয়া নওশাদ সিদ্দিকী, কারণ তার ঘরেও ভাঙন লেগেছে। কাসেম সিদ্দিকী, সেও তৃণমূলে এসেছে। কিন্তু নওশাদ সিদ্দিকী কি চাইছেন? আমি রাজেশের কাছ থেকে এটা একটু জানতে চাইবো যে রাজেশ, নওশাদ সিদ্দিকীকে আমরা ইদানিং যেভাবে রাজ্য সরকারের প্রতি আক্রমণ শানাতে দেখছি বারবার করে, তিনি কি চাইছেন?
দেখো, নওশাদ সিদ্দিকী কিন্তু ইদানিং গত সপ্তাহে তিনি গ্রেপ্তার হয়েছিলেন ধর্মতলায় আন্দোলন করতে গিয়ে। তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে একটা কথা বলেছিলেন যে কলকাতা পুলিশ কেন তাকে আটকাচ্ছে, কারণ তিনি কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছেন। তিনি একাদিকে যেরকমভাবে রাজ্য সরকারকে তিনি অনবরত আক্রমণ করে এসছেন। অতীতে আমরা দেখেছি তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চেয়েছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চেয়েছিলেন, যদি তিনি হননি, এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অনবরত তিনি আক্রমণ করে গিয়েছেন নওশাদ সিদ্দিকী। গত সপ্তাহ লাস্ট তিনি যতবার তিনি সংবাদ মাধ্যমের সময় প্রতিক্রিয়া দিয়েছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে তার আন্দোলন চলছে বা তার লড়াই যে তৃণমূলের সঙ্গে, তিনি কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন, এই বিষয়ে তিনি স্পষ্ট করেছেন। এখন ভাঙর একমাত্র সিট এই মুহূর্তে আইএসএফের হাতে, এবং নওশাদ সিদ্দিকী সেই আইএসএফ দলটার একমাত্র বিধায়ক, বিধানসভার একমাত্র সদস্য আইএসএফ দল থেকে। ফলে ভাঙর যে তাকে ধরে রাখতে হবে, না হলে তার অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হবে। তার কারণ একমাত্র সিট সেটাও যদি হাতছাড়া হয়, সেটা কিন্তু আইএসএফের জন্য যথেষ্ট অস্বস্তিকর হবে, এবং সেটা ধরে রাখার জন্য কিন্তু যথেষ্ট মরিয়ে, যেমনটা কৌশিকদা বললো, নওশাদ সিদ্দিকী। এখন ভাঙরের উপর কিন্তু নজর রয়েছে তৃণমূলেরও, তার কারণ তৃণমূলের সেখানকার আরাবুল ইসলাম তাকে এখন ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে দলের তরফে। তিনি পুলিশ কেসে জড়িয়েছেন, তিনি গ্রেপ্তারও হয়েছিলেন, তারপরে তার গাড়িতে রেডও হয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু দল তাকে কোনোভাবে সামনে আনছে না, এবং শওকত মোল্লা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাঙরের। ফলে ভাঙরের এই মুহূর্তে দায়িত্ব রয়েছে, যেহেতু শওকত মোল্লা, তার কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই সিটটা আইএসএফের থেকে উদ্ধার করে দলনেত্রীর হাতে উপহার দেওয়া বা তুলে দেওয়া। সেটা কিন্তু তৃণমূলের জন্য একটা সবথেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। এবং আমরা দেখেছি আইএসএফ বা তৃণমূলের যে লড়াইটা এখনও চলছে, কিছুদিন আগে যে একটা হত্যাকাণ্ড ঘটে গেছিল, সেখানেও নওশাদ সিদ্দিকী বা আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল, যদিও পুলিশ যাদেরকে গ্রেপ্তার করে তারা প্রত্যেকে কিন্তু তৃণমূল কর্মী বেরিয়েছিল। ফলে নওশাদ সিদ্দিকী বারবার বলেছে তাকে হারানোর জন্য এইগুলো শওকত মোল্লার চক্রান্ত, তাকে হারানোর জন্য। যদিও শওকত মোল্লার দাবি সবসময় যে সন্ত্রাস করছে আইএসএফ, অর্থাৎ আইএসএফ ভার্সেস তৃণমূল যে লড়াই চলছে, কিন্তু নওশাদ সিদ্দিকী কিন্তু একেবারে মরিয়া। সেখান থেকে যাদেরই লড়াই থাকুক, শওকত মোল্লা যতই তৃণমূলের মাথার উপরে থাকুক ভাঙরের দায়িত্বে, কিন্তু সেই সিটটা বের করে এনে বিধানসভায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কিন্তু মরিয়া নওশাদ সিদ্দিকী। একদমই আমি এই জায়গাটা একটু আসতে চাইবো যে তাহলে একজন পীরজাদা, নওশাদ সিদ্দিকীর তো আরেকটা পরিচয় রয়েছে, হুগলির ফুরফুরা শরীফের পীরজাদা তিনিও, তাহলেও কি সেই জায়গাতেও কি তার সংখ্যালঘু ভোট ব্যাংকটা সুরক্ষিত নয়? কেন তিনি বামেদের হাতটা আবার ধরতে চাইছেন? কারণ দেখো, এই মুহূর্তে আইএসএফ পশ্চিমবঙ্গে এমন কোনো একটা উচ্চ পর্যায়ে পৌঁছে যায়নি যে তারাই সরকার গঠন করবে বা সেরকম কিছু একটা হবে। সেই কারণে নওশাদ সিদ্দিকী বারবার চাইছে বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থন। এবং তুমি এটা জানো খুব ভালোভাবে যে যদি ভাঙর শুধু নয়, যেটা আমি জানতে পারছি, বসিরহাট পশ্চিম, উত্তর 24 পরগনার বসিরহাট পশ্চিম, হারোয়া এবং দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিম, এই 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট অত্যন্ত বেশি, এবং আইএসএফেরও সেখানে জনসমর্থন রয়েছে ফুরফুরা শরীফ বাদ দিয়ে। সেই কারণে ভাঙরে বেশ কিছু মানুষ কিন্তু সেই সময় ফুরফুরা শরীফ যেমন আমরা জানি যে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট বেশ কিছুটা নিয়ন্ত্রিত হয় মতুয়া সম্প্রদায়, ঠাকুরনগরের মতুয়া বাড়ি থেকে বড়মা বীণাপানি দেবী যে কদিন বেঁচে ছিলেন, সব রাজনৈতিক নেতারা সেখানে যেতেন, বামফ্রন্টের গৌতম দেব থেকে শুরু করে বিমান বোস সকলেই গেছেন।